প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা এখনও হিস্ট্রির লাস্ট মিনিট সাজেশন খুঁজছো, তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এই পর্বটি। এই পর্বে আমি তোমাদের যে সিলেবাসের 3টি অধ্যায় আছে, 3টি অধ্যায় থেকে যে প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি অধ্যায় থেকে 3 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের কী ধরনের প্রশ্ন হতে পারে সে বিষয়ে আলোকপাত করছি এই পর্বে। এছাড়াও তোমাদের কেমন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা প্রশ্নপত্রটি কেমন হতে পারে সে বিষয়ে ধারণা দেওয়ার জন্য একটি মডেল প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব। তাহলে দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো, প্রথমে আমি চতুর্থ অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি ও তার শাসনযন্ত্র এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখাচ্ছি। প্রতিটি প্রশ্নের মান 3 নম্বরের প্রশ্নের জন্য যেমন অর্থশাস্ত্র গ্রন্থটি কে কবে আবিষ্কার করেন, কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত রাজস্ব ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, অর্থশাস্ত্রের বিষয়বস্তু, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা জাহানদারি বলতে কী বোঝো, খুতবা ও সিকা কি, খলিফা কারা, জিম্মি কাদের বলা হয়, জিজিয়া কর কি, জিজিয়া কর কাদের কাছ থেকে আদায় করা হতো এবং এই কর কে বিলোপ করেন, সিসেরো কে ছিলেন, ডে অফিসিস কার লেখা, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে, প্রজাতান্ত্রিক রোমের রাষ্ট্রব্যবস্থায় নাগরিকদের শ্রেণীবিভাজন করো। নেক্সট, সপ্তম হেনরি কে ছিলেন, টিউটর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিল, অষ্টম হেনরি কে ছিলেন, টমাস ক্রমওয়েল কে ছিলেন, অ্যাক্ট অফ সুপ্রিমেসি কি। এগুলো পার্ট মার্ক 1+2 এভাবে আসতে পারে। পিলগ্রিমেজ অফ গ্রেস কি, গৌরবময় বিপ্লব বলতে কী বোঝো, এটি কবে সংগঠিত হয়, মেকিয়াভেলি রচিত একটি বইয়ের নাম, তার রাষ্ট্রদর্শনে কিভাবে রাষ্ট্র ও সরকারের স্বরূপ বর্ণিত হয়েছে, ম্যান্ডারিন বলতে কী বোঝো, চীনে কেন ম্যান্ডারিন ব্যবস্থার প্রচলন ঘটে, ম্যান্ডারিন শব্দের উৎপত্তি ও তার অর্থ সম্পর্কে লেখো। মাকতি কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত, জমা ও হাসিল কি, ইস্তা ব্যবস্থা বলতে কী বোঝো, মনসবদারি প্রথা বলতে কী বোঝো অথবা ইস্তা শব্দের অর্থ কী, কে কেন ইস্তা প্রথা প্রবর্তন করেন, মনসব শব্দের অর্থ কী, মনসবদার কীভাবে নিযুক্ত হতেন। নেক্সট হচ্ছে দাগ ও হুলিয়া কি, মোগল দরবারে প্রধান 3টি অভিজাত গোষ্ঠীর নাম লেখো। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের প্রত্যেকের স্কুল থেকে যে সমস্ত প্রশ্নগুলো বলে দেওয়া হয়েছে সেইগুলো পড়ার সাথে সাথে তোমরা কিন্তু সাজেশনটা ফলো করবে এবং মডেল কোয়েশ্চেন পেপারটিও তোমরা ভালো করে দেখে যাবে এবং প্র্যাকটিস করে যাবে। তাহলে 4 নম্বরের প্রশ্নের জন্য তোমরা কি পড়বে, বিশেষত 4 নম্বর এবং 3 নম্বরের উত্তরের লেন্থটা বেশি ডিফারেন্স হবে না, তোমরা মোটামুটি একই রকম লিখতে পারো। দেখো, ধর্মাশ্রয়ী রাষ্ট্রের মূল বৈশিষ্ট্যগুলো কী কী, মণ্ডল তত্ত্ব কী, আদর্শ রাষ্ট্র সম্পর্কে সিসেরোর মতাদর্শ কী ছিল, সপ্তাঙ্গ তত্ত্ব কী, বর্ণির ফতোয়াই জাহেনদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল। কখনো কখনো 3 নম্বরের প্রশ্নগুলো কিন্তু 4 নম্বরে থাকতে পারে, যেমন বৈশিষ্ট্য বা এইগুলো। দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, নব্য বা নতুন রাষ্ট্রতন্ত্র বলতে কী বোঝো, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নামে কে পরিচিত এবং কেন, বরণীর মতানুযায়ী দিল্লি সুলতানি রাষ্ট্র ধর্মনিরপেক্ষ ছিল, ব্যাখ্যা করো। মনসবদারি প্রথা প্রবর্তনের প্রধান উদ্দেশ্য কী ছিল, নয়া রাজতন্ত্রের টমাস ক্রমওয়েলের ভূমিকা কী ছিল, যেটা 3 নম্বরেও কিন্তু পেয়েছি এবং নেক্সট প্রশ্নটাও কিন্তু আমরা 3 নম্বরে পেয়েছি। এরপর 8 নম্বরের জন্য যেগুলো অবশ্যই দেখবে, আধুনিক রাষ্ট্রচিন্তাবিদ হিসেবে নিকোলো ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তা ব্যাখ্যা করো। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, কৌটিল্যের রাষ্ট্রনীতি, যেটা 3 নম্বর, অর্থাৎ এটা যদি তোমরা বড় প্রশ্ন হিসেবে তৈরি করো তাহলে কিন্তু তোমাদের ছোট প্রশ্নের জন্য অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। 4 টমাস ক্রমওয়েলের যে সংস্কারগুলো, এগুলো কিন্তু বড় প্রশ্নের জন্য পড়ছো, তাহলে 3 ও 4-এর জন্য তৈরি। 5-এরটা দেখো, জন লক আধুনিক রাষ্ট্র সম্পর্কে কীরূপ ধারণা দিয়েছেন, শাসন ক্ষমতায় জনগণের অধিকার বিষয়ে তিনি কি বলেছেন, অথবা শাসন ক্ষমতায় জনগণের অধিকার বিষয়ে জন লক কি বলেছেন, লকের রাষ্ট্রচিন্তায় কী অভিনবতা তুমি লক্ষ্য করো। এখানে 6-এ ম্যান্ডারিন এবং পারস্যের যে ক্ষত্রপ বিবরণ দাও। প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে চলে আসছি আমি 5ম অধ্যায়, পরিবর্তনশীল ঐতিহ্য। এই অধ্যায় থেকে 3 নম্বরের 2টো প্রশ্ন এবং 4 নম্বরের একটা প্রশ্ন আসবেই। 3 নম্বরের প্রশ্নগুলোর জন্য তোমরা অবশ্যই দেখে রাখবে, প্রত্যেকটা প্রশ্ন আমি পড়ছি না, এগুলো তোমরা একটু স্ক্রিনে দেখো ভালো করে। ক্রুসেডের যে 4টে ক্রুসেড আছে, প্রত্যেকটা ক্রুসেড ভালো করে পড়বে। নবজাগরণের সীমাবদ্ধতা কী ছিল, নবজাগরণের বৈশিষ্ট্য কী ছিল, শিল্প চিত্রকলা রেনেসাঁস যুগের বৈশিষ্ট্য, কনফুসীয়বাদের তাত্ত্বিক নীতি যে 3টে রয়েছে, রেনেসাঁস সংস্কৃতি মানবতাবাদী সাহিত্যে কী প্রভাব ফেলেছিল, ইতালীয় রেনেসাঁস বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কীরূপ প্রভাব ফেলেছিল। এছাড়া যেটা রয়েছে ভক্তিবাদের মূল আদর্শগুলো, ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা কাকে বলা হয়, লোলার্ড নামে কারা পরিচিত, ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে মৌলিক পার্থক্যগুলো এবং পূর্ব ভারতে ভক্তিবাদ প্রসারে শ্রীচৈতন্যদেবের অবদান কী ছিল। তৎকালীন সমাজের উপর সুফিবাদ ও ভক্তিবাদের প্রভাব লেখো।
এগুলো তোমরা অবশ্যই পড়বে। এরপর 4 নম্বরের প্রশ্নের জন্য দেখো একই রকম, তোমরা যদি 8 নম্বরের প্রশ্নগুলো ভালো করে দেখো তাহলে কিন্তু 3 আর 4 অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। 8 নম্বরের প্রশ্নগুলোতে আসার আগে আমি 4 নম্বরের জন্য বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে যে সুফিবাদ এর বৈশিষ্ট্য, ভক্তিবাদী আন্দোলনের সাধক হিসেবে গুরু নানকের অবদান, সুফি আন্দোলনের ফলাফল, ক্রুসেড বা ধর্মযুদ্ধের অর্থনৈতিক কারণ, ক্রুসেড কী এর ফলাফল, টিকা হিসেবে রাফায়েল, রেনেসাস, ইটালিতে রেনেসাস কেন হয়েছিল, রেনেসাসের প্রাণকেন্দ্র কেন বলা হয়, এই জায়গাগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। ভক্তিবাদের উত্থানের কারণ কী ছিল, ভক্তিবাদী সাধক হিসেবে কবিরের ভূমিকা। এরপরে দেখো ষষ্ঠ অধ্যায়ে চলে আসছি, দিগন্তের প্রসার। এখান থেকে তোমরা অবশ্যই 3 নম্বরের একটি প্রশ্ন, 4 নম্বরের একটি এবং 8 নম্বরের একটি বড় প্রশ্ন পাবে। 3 নম্বরের প্রশ্নগুলোর জন্য দেখো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে রেডি করবে। জ্যোতির্বিজ্ঞান চর্চার ফলাফল, কোপার্নিকাস কে ছিলেন, কোপার্নিকাস বিপ্লব বলতে কি বোঝো, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয়, কেন বলা হয়, পেন্ডুলাম ঘড়ি কে আবিষ্কার করেন, এইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে। অভিকর্ষ সূত্রকে আবিষ্কার করেন, কিভাবে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আত্মপ্রকাশ সম্ভব হয়, আমেরিগো ভেসপুচি কে ছিলেন, নতুন পৃথিবীর আবিষ্কার সম্পর্কে ধারণা এবং জাপানি মুদ্রণ বিপ্লব সম্পর্কে একটি টিকা। 8 নম্বরের জন্য যেগুলো পড়বে এখান থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্ন একটা আসতেই পারে, আসার সম্ভাবনা খুবই প্রবল। ফ্রান্সিস বেকনকে কেন পরীক্ষামূলক দর্শনের জনক বলা হয়, অথবা ইউরোপীয় রেনেসা যুগের বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চির অবদান, কাকে কেন আধুনিক পরমাণুবাদের জনক বলা হয়, আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের সঙ্গে ইউরোপের আঞ্চলিক ভাষার উন্নতির সম্পর্ক কী, কোন সময়কে কেন ইউরোপের সামরিক বিপ্লবের যুগ বলা হয়, সমুদ্র অভিযাত্রী হিসেবে আমেরিগো ভেসপুচির কৃতিত্ব নিরূপণ করো, আমেরিগো ভেসপুচি কীভাবে কোন দেশ আবিষ্কার করেন, এবং নেক্সট প্রাচীন ভারতে জ্যোতির্বিদ্যা চর্চা আর্যভট্টের অবদান কী। এই সাথে সাথে আমি তোমাদের একটি মডেল কোয়েশ্চেন পেপারও দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের স্পষ্ট ধারণা হয় পরীক্ষায় কিভাবে তোমাদের প্রশ্নগুলো থাকতে পারে। এই প্রশ্নপত্রটি তোমরা দেখো, এখানে প্রথমে বিভাগ ক থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 নম্বর করে, 5টা আছে তার মধ্যে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু, ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো, ভক্তিবাদের মূল আদর্শ, প্রযুক্তি বিপ্লব, জ্যোতিষ থেকে জ্যোতির্বিদ্যার উদ্ভব কীভাবে ঘটে। ভালো করে খেয়াল করো, আমি যে সাজেশনগুলো দিলাম তার মধ্যে থেকে কিন্তু এখানে 4টি প্রশ্নই কমন। বিভাগ খ থেকে দেখো, বর্ণির ফতেয়াই জাহাঙ্গীরিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল, নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা কী ছিল, মনসবদারি ব্যবস্থা কী এর বৈশিষ্ট্য, সুফি আন্দোলনের ফলাফল, ক্রুসেড কী এর ফলাফল, মুদ্রণ বিপ্লব কী, ইউরোপ মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল। এখান থেকেও কিন্তু তোমরা 5টা প্রশ্ন হুবহু কমন পাচ্ছ, যেখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 6টা প্রশ্ন আছে। এরপরে বিভাগ গ থেকে দেখে নিচ্ছি, এখানে পারস্য চিহ্নের যে সম্পর্ক সেটাও কিন্তু রয়েছে, প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রপ ও ম্যান্ডারিনদের ভূমিকা, নেক্সট ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান এবং ভৌগোলিক আবিষ্কারের পটভূমি এর গুরুত্ব আলোচনা করো। এখান থেকেও কিন্তু তোমরা 3টে প্রশ্ন হুবহু কমন পাচ্ছ, যেখানে তোমাদের একটা প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করতে হচ্ছে। তাহলে বুঝতেই পারছো আমাদের জন্য সাজেশনটি কতটা গুরুত্বপূর্ণ, এবং প্রশ্নপত্রটিও দেখে নিলে তাহলে তোমাদের সুবিধাই হলো। আমরা প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে রেডি করো, যাদের এখনও রেডি হয়নি তারা কিন্তু অবশ্যই একবার চোখ বুলিয়ে যাও, যাতে পরীক্ষা দিতে সুবিধা হয়। তাহলে দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।